হ্যালো বাচ্চাগণ, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমরা শুরু করব মাধ্যমিকের ভৌতবিজ্ঞান। কিন্তু আমরা মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার মানে পরিবেশের জন্য ভাবনা, সেটা কিন্তু শুরু করছি না। আমি শুরু করছি গ্যাসের আচরণ থেকে। তো পরিবেশের জন্য ভাবনাটা আমি পরে করাবো। তো ফার্স্টে আমি বলে নিই যে এইখানে তোমাদের কী কী করতে লাগবে। আমি যা যা পড়াবো, যেমন স্টাইলে পড়াবো, তোমরা একটা খাতা নেবে। খাতার মধ্যে যেই যেই স্টাইলে আমি পড়াবো বা আমি লিখব, সেইগুলো শুধু লিখে যাবে, বুঝবে, পজ করবে আর লিখবে। কারণ এটা লাইভ ভিডিও হচ্ছে না, এটা একটা এডিটিং ভিডিও হচ্ছে। তো পজ করবে আর লিখবে, ঠিক আছে? তাহলে পরে কি হবে, তোমরা যদি পরীক্ষার সময় পড়ো ওই খাতাটা, তাহলে তোমাদের টোটাল বই পড়তে হবে না। শুধু খাতাটা দেখবে, চোখ বোলাবে, কমপ্লিট। বই পড়ার কোনো দরকার নেই। 1 মিনিটে 2 মিনিটে সব উঠে আসবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। দেখো আজকে আমি কি পড়াবো, মন দিয়ে শোনো। তো গ্যাসের আচরণের মধ্যেই যে ফার্স্ট টপিকটা আমি শুরু করছি, সেটা হচ্ছে, ফার্স্ট টপিক পড়াবো হচ্ছে গ্যাসের চাপ আসলে কি। গ্যাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাসের চাপ। এর মধ্যেই আমি পড়াবো চাপের কারণ কি আর চাপ আসলে কাকে বলে। 2 নম্বর টপিক হচ্ছে চাপের একক। তো এর মধ্যেই এসআই পদ্ধতিতে একক, সিজিএসে একক, আরও কতগুলো প্রয়োজনীয় একক রয়েছে, সেগুলো কি কি এই সম্পর্কে আমরা জানব। তো শুরু করছি। তো ফার্স্টে আমরা চলে আসি যে চাপ আসলে কি, চাপের কারণটা আসলে কি। মন দিয়ে বুঝবে, ঠিক আছে? আমি একটা একটা করে লিখাচ্ছি, বক্স মতন তোমরা বুঝে যাবে, ঠিক আছে? তো দেখো, মনে করো আমার কাছে একটা সিলিন্ডার মতন রয়েছে। সিলিন্ডার বলতে বুঝলাম না স্যার, তো বোঝা যাবে একটুখানি। তো মনে করো এমন একটা সিলিন্ডার রয়েছে, ওকে? এর এই ওপরের অংশটা মনে করো ঢাকা, ঠিক আছে? তো এর মধ্যে গ্যাস ভর্তি রয়েছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এর মধ্যে যদি গ্যাস ভর্তি থাকে, তাহলে পরে এখানে গ্যাস যেটা রয়েছে তার মধ্যে অনেক অসংখ্য অণু রয়েছে, তাই তো? এই যে কালো কালো বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অণু। তো অসংখ্য এমন অণু রয়েছে, তাই তো? তো লিখছি জিনিসটা ঠিক আমি যেমন করে লিখছি, তোমরাও সেমন করে লিখবে। প্রথমে বুঝে নাও, এখন লিখবে না, প্রথমে বুঝে নাও, তারপর স্ক্রিন পজ করবে, এমন করে বক্স করে লিখবে, সব মনে থাকবে, সব কি করে কি হচ্ছে। আচ্ছা, তো এর মধ্যে অসংখ্য অণু রয়েছে। এইবার দেখো, এই অণুগুলোর মধ্যে যে ব্যবধান, যে দূরত্ব, সেটা অনেক বেশি হবে। স্যার কেন বেশি হবে? তার কারণটা হচ্ছে, মনে করো আমার সামনে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে 1 হাত দূরে। তো আমার থেকে আমার বন্ধুর যে দূরত্ব, সেটা 1 হাত। তো 1 হাত তো আর আমার ক্ষেত্রে বেশি কিছু না, না? একটুখানি দূরে, 1 হাত দূরে। এটাই যদি আমি একটা অণু হয়ে যাই, ছোট একটা অণু হয়ে যাই, তাহলে 1 হাতটাই কত দূর হবে ভাবো তো, কতটা দূর হবে। কেন? কারণ আমি একটা অণু হয়ে গেছি, তাই তো? তো আমার যে আকার, সেটা অনেক ছোট। তো এই যে অসংখ্য অণু রয়েছে, এই অসংখ্য অণুর আকার অনেক ছোট, তাই তো? আকার অনেক ছোট। তো আকার ছোট থাকার জন্য কি হচ্ছে, এদের মধ্যেকার যে দূরত্ব, সেটা অনেক বেশি মনে হচ্ছে, তাই তো? তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এদের মধ্যে যে আন্তর আণবিক ব্যবধান, এই আন্তরাণবিক ব্যবধান অনেক বেশি, তাই তো? আচ্ছা, তো আন্তরাণবিক ব্যবধান অনেক বেশি থাকার কারণে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেটা কি হবে, অনেক কম হবে, তাই তো? দুটো চুম্বক রয়েছে আমার কাছে, দুটো চুম্বককে আমি যত কাছে নিয়ে আসবো, তত ওরা আকর্ষণ করবে বেশি। যত আমি দূরে নিয়ে চলে যাব, তত আকর্ষণ বল কমে যাবে। একইভাবে দুটো অণু রয়েছে, তো অণু দুটোর মধ্যেও তো আকর্ষণ বল কাজ করে না এরকম? হ্যাঁ, আমরা বুঝতে পারি না সেটা, কিন্তু আকর্ষণ বল কাজ করে। আচ্ছা, তো এই অণুগুলো যত কাছাকাছি থাকবে, তত তাদের আকর্ষণ বল বেশি হবে। যত তারা দূরে চলে যাবে, তাদের মধ্যে ব্যবধান বাড়বে, তত আকর্ষণ বল কম হবে। তার মানে আমরা বলতে পারি যে আন্তরাণবিক ব্যবধান যদি বাড়ে, তাহলে পরে আন্তরাণবিক যে আকর্ষণ বল, এইটা কমে যাবে। এই যে তীরচিহ্ন দিয়ে আমি বোঝাচ্ছি কমে যাবে। ওপরের দিকে তীরচিহ্ন মানে জিনিসটা বাড়ছে, আর এই তীরচিহ্ন নিচের দিকে মানে জিনিসটা কমছে। ওকে, তো আন্তরাণবিক যে আকর্ষণ বল, সেটা কি হবে, কমে যাবে। আচ্ছা, খুব ভালো কথা।
তো আন্তঃআণবিক আকর্ষণ বল কমলে বড় কী হবে? একটা জিনিস খেয়াল করে দেখবে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, ঠিক আছে, তার মা যদি তাকে বেঁধে রাখে না, তার মা যদি বেশি শাসন করে, ও কিন্তু বাইরে বেরোনোর সুযোগ পায় না। মনে করো সব দিক দিয়ে বন্ধ করে রেখেছে, দরজা জানলা সব কিছু বন্ধ করে রেখেছে, তাহলে পরে কী হবে? বাচ্চাটা বাইরে যেতে পারছে না, তাই তো? কিন্তু যখনই বাচ্চাটাকে ছেড়ে দেবে তখন কী হবে? বাচ্চাটা এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াবে, এদিক ওদিক খেলে বেড়াবে, তাই তো? ঠিক একইভাবে যখন এদের মধ্যে আন্তঃআণবিক যে আকর্ষণ বল সেটাই যদি কম হয়, তাহলে পরে কী হবে? অণুগুলো পুরো মুক্ত, ওরা এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াবে, তাই তো? তো ওরা কী করছে? এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছে। এদিক ওদিক ওরা ছোটাছুটি করে বেড়াচ্ছে। আচ্ছা, তো ওরা যদি এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায়, তাহলে পরে কি হবে? ওরা এদিক ওদিক ছড়িয়ে পড়বে, তাই তো? মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে এমন টাইপের, মনে করো আমার কাছে এরকম একটা সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারের মধ্যে আমি গ্যাসটাকে ভরে দিলাম, তাহলে কী হবে? ওই গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়বে। কেন ছড়িয়ে পড়ছে? কারণ গ্যাসের যে অণুগুলো রয়েছে সেগুলো এদিক ওদিক ছোটাছুটি করতে চাইছে। দেখবে একটা ঘরের মধ্যে অনেক বাচ্চা রয়েছে আর ঘরটা পুরোপুরি বন্ধ আছে বাইরে থেকে, এখন আমি দরজাটা খুলে দিলাম ঘরের, তাহলে কী হবে? বাচ্চাগুলো ঘরের মধ্যে থাকবে? একদমই না। ওরা ঘরের থেকে বেরিয়ে কতক্ষণে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে খেলা করবে। ঠিক একই হবে এই অণুর ক্ষেত্রে। ওরা যখনই ছোটাছুটি করতে শিখবে তখন কি হবে? ওরা চারিদিকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে? তো এই যে ছড়িয়ে পড়ার প্রবণতা, এই যে ছড়িয়ে পড়ার প্রবণতা, এই যে ছড়িয়ে পড়ার প্রবণতা, এর একটা নাম আছে, এই ধর্মটার একটা নাম আছে, এর নাম হচ্ছে প্রসারণশীলতা। এর নাম হচ্ছে প্রসারণশীলতা। প্রসারণশীলতা মানে বুঝতে পারলাম না। প্রসারণ মানে হচ্ছে প্রসারিত হওয়া, মানে ছড়িয়ে পড়া। তো এই যে প্রবণতাটা ছড়িয়ে পড়ার, এরই নাম হচ্ছে প্রসারণশীলতা। এবার ঘটনা হচ্ছে, হট করে আমি প্রসারণশীলতা কেন নিয়ে আসলাম? মন দিয়ে দেখো, প্রসারণশীলতা এবার কি কি করতে পারে সেটা শুধু বোঝো। দেখো এবার এই যে প্রসারণশীলতা, এই প্রসারণশীলতার জন্য কি হবে একটুখানি মন দিয়ে বোঝো। দেখো এই প্রসারণশীলতার জন্য কোনো গ্যাসের অণুকে বা কোনো গ্যাসকে যেই পাত্রের মধ্যেই রাখা হবে না কেন, ও সেই পাত্রের মধ্যেই ছড়িয়ে যাবে, তাই তো? ব্যাপারটা ঠিক বোঝা গেল না, মন দিয়ে বোঝো। মনে করো আমার কাছে 3টে এমন পাত্র রয়েছে। এটা একটা পাত্র যার ওপরের দিকটা ঢাকা, ঠিক আছে, পুরোটাই ঢাকা, পুরোটাই ঢাকা। আচ্ছা, আরেকটা মনে করো আমার কাছে পাত্র রয়েছে যেটা একটুখানি লম্বা প্রকৃতির, ঠিক আছে, এর থেকে আকারে বড়, তো এটাও পুরোটা ঢাকা। আরেকটা মনে করো আমার কাছে বক্স রয়েছে, সেটাও পুরোটা ঢাকা, চারিদিক দিয়ে ঢাকা, ঠিক আছে, চারিদিক দিয়ে ঢাকা। চারিদিক দিয়ে ঢাকা। তো এখন কি হবে? কেন আমি এটা আঁকলাম? তার কারণটা হচ্ছে, মনে করো এই 3টে পাত্রের মধ্যেই তুমি একই গ্যাস রাখলে, ঠিক আছে, তো এর মধ্যেও আমি একই পরিমাণ গ্যাস রাখলাম। তো এই গ্যাসের যে অণুগুলো থাকবে না, সেই অণুগুলো এই প্রসারণশীলতা ধর্মের জন্য, মানে এরা চারিদিকে ছড়িয়ে পড়ার একটা প্রবণতা দেখাবে, চারিদিকে ছড়িয়ে পড়তে চাইবে। তো যখনই আমি এই পাত্রের মধ্যে রাখবো গ্যাসটাকে, তখন গ্যাসের অণুগুলো এই পাত্রের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়বে, চারিদিকে ছড়িয়ে পড়বে। ঠিক একইভাবে এই গ্যাসটাকেই আমি যদি এর মধ্যে রাখি, তাহলে এর মধ্যেও ও চারিদিকে ছড়িয়ে পড়বে। ঠিক একইভাবে এই গ্যাসটাকেই আমি যদি এর মধ্যে রাখি, তো এর মধ্যেও ও চারিদিকে ছড়িয়ে পড়বে। তো একটা জিনিস খেয়াল করেছো, সবসময় গ্যাস চায় চারিদিকে ছড়িয়ে পড়তে। কেন? কারণ এর মধ্যে প্রসারণশীলতা ধর্ম রয়েছে। আর চারিদিকে যখনই ছড়িয়ে পড়বে, তখন পাত্রের যে আকার বা পাত্রের যে আয়তন, সেটাই হবে গ্যাসের আকার বা গ্যাসের আয়তন, তাই তো? আচ্ছা, যেমন এইখানে পাত্রের আকার বা আয়তনটা কেমন ছিল? এমন টাইপের। এইখানে কেমন? একটা বক্স টাইপের। তো যখন যেখানে রাখবে সেখানেই গ্যাসের আকার আর আয়তন সেই অনুযায়ী চেঞ্জ হবে, পরিবর্তন হবে। অনেকটা গিরগিটির মতন, গিরগিটি যেমন রং বদলায়, ঠিক তেমনি গ্যাস যখনই যেখানে রাখবে তখনই সেটার আকার আর আয়তন নিয়ে নেবে, তাই তো? তার মানে এর থেকে বোঝা গেল গ্যাস, এই যে গ্যাস,
গ্যাসের আকার বা আয়তন নিজস্ব আকার বা আয়তন, তাই তো, শুধু আকার বা আয়তন না, কিন্তু নিজস্ব আকার বা আয়তন কোনোটাই নেই, তাই তো। যখনই যেই পাত্রে রাখা হয় তখনই সেই পাত্রের আকার বা আয়তন ধারণ করে, তাই তো। তো এখানে লিখে দিচ্ছি, পাত্রের আকার বা আয়তন ধারণ করে, কারেক্ট। আচ্ছা, খুব ভালো কথা, দারুণ কথা। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, যখনই পাত্রের আকার বা আয়তন ধারণ করছে তখন কি হচ্ছে, যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো তো অনবরত ছোটাছুটি করে যাচ্ছে না, ওদেরকে যেই পাত্রে রাখছো সেই পাত্রের আকার ধারণ করছে, অনবরত ছোটাছুটি করে যাচ্ছে। তাহলে পরে কি হবে? তাহলে পরে ওরা যেই পাত্রে তুমি রাখলে সেই পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে অনবরত অনবরত। একটা বাচ্চাকে একটা মা আটকে রেখে দিয়েছে, খেলতে যেতে দিচ্ছে না, তো বাচ্চাটার মধ্যে প্রচণ্ড রাগ, চারিদিক দিয়ে বন্ধ ঘর, দরজা ফরজা সব বন্ধ, ও কি করবে? ও দরজায় ধাক্কাবে, জানলায় ধাক্কাবে, মা বেরোতে দাও বেরোতে দাও বেরোতে দাও, কিন্তু বেরোতে পারবে না। তার মানে ও চারিদিকে ধাক্কা মারছে। কেন ধাক্কা মারছে? কারণ ও চাইছে বেরোতে কিন্তু বেরোতে পারছে না। কেন? কারণ চারিদিক দিয়ে আটকানো। ঠিক একইভাবে একটা পাত্রে যখন তুমি গ্যাস রাখবে, গ্যাসের অণুগুলো তো ছোটাছুটি করতে চাইছে কিন্তু বেরোতে পারছে না। তার মানে কি, ও পাত্রের যে দেয়াল সেখানে গিয়ে অনবরত ধাক্কা মারবে, তাই তো। তো এখানে লিখছি আমি, ছোটাছুটি করতে চাইছে, তাই তো। কেন ছোটাছুটি করতে চাইছে? কারণ যেই পাত্রে রাখছি সেই পাত্রের আকার ধারণ করছে। এই কারণে ও পাত্রের দেয়ালে অনবরত ধাক্কা মারবে। অনবরত ধাক্কা মারবে, ঠিক আছে। এবার দেখো, যখনই অনবরত ধাক্কা মারছে তার মানে কি, পাত্রের দেওয়ালে ওই গ্যাসের অণুগুলো একটা বল প্রয়োগ করছে। বল প্রয়োগ করছে, খুব ভালো কথা। তো সেই দেওয়ালে ওই গ্যাসের অণুগুলো একটা বল প্রয়োগ করছে। বল প্রয়োগ করার জন্য একটা চাপ তৈরি হচ্ছে, একটা চাপের সৃষ্টি হচ্ছে, তাই তো। তো এই বল প্রয়োগের জন্য কি হয়? চাপের সৃষ্টি হয়। আর এই যে চাপ যেহেতু গ্যাসের অণুর কারণে চাপটা তৈরি হয়েছে, তাই এই চাপটার নাম হচ্ছে গ্যাসীয় চাপ বা গ্যাসের চাপ। কমপ্লিট, গ্যাসের চাপ বা গ্যাসীয় চাপ। তো এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে গ্যাসের চাপ। বাহ, দারুণ ব্যাপার। আমরা বুঝতে পারলাম টোটালটা, যে গ্যাসের চাপের আসল কারণটা কি। এরপর আমরা দেখব চাপ আসলে কাকে বলে। এবার তোমরা বলবে যে চাপ তো আমি বললে নি যে চাপ কী জিনিস, তারপর চাপ কাকে বলে। দেখো, সব জিনিসেরই আমরা চেষ্টা করি যে একটা গাণিতিক রূপ বের করতে। তো গাণিতিক রূপ বের করার জন্য আমাদের সংজ্ঞাটা জানতে লাগে, সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। তো গ্যাসের চাপের সংজ্ঞাটা আসলে কি, বা চাপের সংজ্ঞাটা আসলে কি, সেটা এবার আমরা জানবো। তো এবার আমরা জানবো যে চাপ আসলে কি, তাই তো। আচ্ছা, তো মন দিয়ে দেখো। দেখো, মনে করো আমার কাছে একটা বেলুন রয়েছে, ঠিক আছে। মনে করো আমার কাছে বেলুন রয়েছে, ওকে। এই বেলুনটাকে আমি চারিদিক দিয়ে এইভাবে চাপ দেওয়ার চেষ্টা করছি, চারিদিক দিয়ে। বেলুনটা কি ফাটবে? ফাটবে না। হ্যাঁ, এবার যদি বেশি চাপ দাও তুমি তাহলে তো ফাটবেই। তো চাপ দেওয়ার চেষ্টা করছি, ফাটছে না। এবার এই চাপ দিয়ে আমি যতটা বল প্রয়োগ করছি বেলুনের ওপর, আমি একই বল প্রয়োগ করব, কিন্তু এইভাবে না, আমি প্রয়োগ করব এইভাবে, মানে আঙ্গুলের সাহায্যে। আঙ্গুল না, আমার কাছে মনে করো একটা সুই রয়েছে বা একটা সেফটি পিন রয়েছে। তো সেফটি পিনটাকে ধরে আমি মনে করো একই বল প্রয়োগ করছি, তাহলে দেখব যে এই বেলুনটা বাস্ট করবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমার কাছে তো বল একই রয়েছে, আমি তো একই বল প্রয়োগ করছি। প্রথমে প্রয়োগ করছিলাম এইভাবে, এইভাবে, পরে প্রয়োগ করছি একটা সেফটি পিন বা সুইয়ের মাধ্যমে। তো এখানে কি ঘটনাটা হচ্ছে? বল তো একই আছে, বল তো একই আছে না, বল একই আছে দুই ক্ষেত্রেই। দুই ক্ষেত্রে মানে যখন আমি এইভাবে চাপ দিচ্ছি তখনও, যখন আমি একটা সুই দিয়ে চাপ দিচ্ছি তখনও, ঠিক আছে, বল একই আছে। পার্থক্যটা কোথায় এসছে? পার্থক্যটা এসছে ক্ষেত্রফলে।
ঠিক আছে, ক্ষেত্রফলে পার্থক্য। ব্যাপারটা বুঝলাম না ঠিক? ব্যাপারটা হচ্ছে এমন টাইপের যে দেখো, যখন তুমি এই হাত দিয়ে চাপ দিচ্ছ না ওই বেলুনের ওপর, তো দেখো হাতের ক্ষেত্রফলটা অনেক বেশি। আবার তুমি যখন একই বল একটা সেফটি পিন দিয়ে এমন করে চাপ দিচ্ছ, তো সেফটি পিনের ক্ষেত্রফল কেমন? ঠিক মনে করো এই যে মার্কারের যে আগাটা রয়েছে, তো আগার ক্ষেত্রফল কত হবে? খুব কম, তাই তো? তো বল একই রয়েছে দুই ক্ষেত্রে, কিন্তু ক্ষেত্রফলটা পার্থক্য হচ্ছে, ক্ষেত্রফলটা চেঞ্জ করে গেছে। তো এই কারণের জন্য কি হচ্ছে? এই কারণের জন্য প্রথমে বেলুনটা বাস্ট করলো না, কিন্তু পরে বেলুনটা বাস্ট করে যাবে। তো আমাদের এইখানে বের করতে লাগবে যে বলের সঙ্গে ক্ষেত্রফলের একটা সম্পর্ক। বলের সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্ক মানে ব্যাপারটা বোঝা গেল না? ব্যাপারটা হচ্ছে এমন টাইপের, আমরা একটা সংজ্ঞা লিখছি এখন, সংজ্ঞাটা ঠিক এই টাইপের যে একক ক্ষেত্রফলে ওকে প্রযুক্ত লম্ব বলকে বলা হয় চাপ। বোঝা গেল না জিনিসটা? ওকে, মন দিয়ে বোঝো, একদম সিম্পল, কিচ্ছু নেই। এরপর দেখো, আমার কাছে মনে করো একটা এমন টাইপের ক্ষেত্রফল রয়েছে, ঠিক আছে? এমন একটা ক্ষেত্রফল রয়েছে, এই বোর্ডটাই মনে করো, বোর্ডটাকে আমি এইভাবে আঁকলাম। তো বোর্ডটার ওপর আমি মনে করো এইভাবে 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 ফোর্স দিচ্ছি বা বল প্রয়োগ করছি, ঠিক আছে? তো বোর্ডটার যে ক্ষেত্রফল সেইটা মনে করো এ, কি এ, তাই তো? এ হচ্ছে একটা অজানা রাশি, আমরা অবশ্যই অ্যালজেব্রা করেছি, বীজগণিত করেছি। এ, তো এর ওপর যে বলটা প্রয়োগ হচ্ছে, এই বলটা এই তীর চিহ্নের মাধ্যমে আমি দেখাচ্ছি, যে বলটা প্রয়োগ হচ্ছে সেইটা মনে করো এফ। এফ মানে কি? এফ মানে হচ্ছে বল, ফোর্স। ওকে, তো বল প্রয়োগ হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে এ। এখন চাপের সংজ্ঞাটা কি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বলকে বলা হয় চাপ। লম্ব বল বলতে, লম্ব বল মানে হচ্ছে এই যে ক্ষেত্রফলটা রয়েছে, এই ক্ষেত্রফলের ওপর তুমি এইভাবে বল প্রয়োগ করছো, এইভাবে এইভাবে একদম লম্বালম্বি বল প্রয়োগ করছো, তো সেইটা হচ্ছে এফ। ওকে, তো এখান থেকে আমরা চাপ কাকে বলবো? চাপ বলবো, চাপের যে গাণিতিক রূপ হবে সেটা কি হবে? বল বাই ক্ষেত্রফল। কেন বল বাই ক্ষেত্রফল করলাম? খুব সহজ, দেখো টোটাল ক্ষেত্রফল কত? এ, তাই তো? তো এর ওপর যে বল প্রয়োগ হচ্ছে সেটা কত হচ্ছে? এফ, তাই তো? মোট ক্ষেত্রফল এ বোর্ডের, তার ওপর বল প্রয়োগ হচ্ছে এফ, ঠিক আছে? তো একক ক্ষেত্রফলের ওপর বল প্রয়োগ কত হচ্ছে সেটা বের করতে আমাদের কি দরকার? আমাদের এটা ঐকিক নিয়মে করতে হবে, তাই তো? তো ওয়ানের ওপর বল প্রয়োগ কত হবে? এফ বাই এ, তাই তো? তো এই যে এফ বাই এ, এটাই তো চাপ। কেন চাপ? কারণ এফ মানে হচ্ছে বল আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল, কমপ্লিট। তো এটা হচ্ছে চাপের গাণিতিক রূপ। আমাদের যদি বলে যে চাপ কাকে বলে, তখন আমরা কি বলবো? এটাই বলবো যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বলকে। অনেক বইতে শুধু বল দেওয়া আছে, তো সেটাও কারেক্ট, তোমাদের ক্লাস অনুযায়ী সেটাও কারেক্ট, কিন্তু যদি লম্ব বল বলতে পারো তো সেটা আরও বেশি কারেক্ট। তো লম্ব বলকে বলা হয় চাপ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাব চাপের ব্যবহৃত এককগুলো কি কি। ওকে, তো চাপের এককগুলো কি কি? ওকে, তো তার আগে চাপের প্রথমে আমি গাণিতিক রূপটা লিখে নিই, সেটা হচ্ছে চাপ ইকুয়াল টু কি? বলো 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 বলো, বল বাই ক্ষেত্রফল। ওকে, খুব ভালো কথা, বল বাই ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে গাণিতিক রূপ। এবার সবসময় একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যখনই আমি একক বের করি না, যখনই আমরা একক বের করব, একক বের করতে সবচেয়ে সুবিধা হয় যখন আমরা জিনিসটার গাণিতিক রূপ জানি, তাই তো? কেন সুবিধা হয়? কারণ দেখো, এসআই পদ্ধতিতে বা সিজিএস পদ্ধতিতে, যেই পদ্ধতিতেই আমরা বের করি না কেন চাপের একক, সেখানে কি করব? শুধুমাত্র বলের এককটা লিখব আর ক্ষেত্রফলের এককটা লিখব। তো সেটা জানার জন্য আমার তো চাপের গাণিতিক রূপটা জানতে লাগবে, যে চাপটা আসলে কি? বল বাই ক্ষেত্রফল। কেউ যদি এমন করে ক্ষেত্রফল বাই বল, তাহলে কি হবে? হবে না নিশ্চয়ই। তার মানে আমার যে আসল গাণিতিক রূপ সেটা জানতে লাগবে। আচ্ছা, তো আমরা জেনে গেলাম গাণিতিক রূপটা হচ্ছে এমন টাইপের। তো ফার্স্টে আমরা বের করব এসআই পদ্ধতিতে বলের, চাপের একক কী হবে। খুব সিম্পল, তার জন্য আমাদের কী করতে লাগবে? আমাদের জানতে লাগবে যে বলের এসআই পদ্ধতিতে একক কী। তো বলের এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন। হ্যাঁ, আইজ্যাক নিউটনেরই নিউটন, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফলের যে একক সেটা কি? সেটা কি এসআই পদ্ধতিতে? বর্গ মিটার,
তাই তো, বর্গমিটার। তো এটাকে একটুখানি ভালো মতন করে আমরা যদি লিখি তাহলে কি লিখব, নিউটন পার বর্গ মিটার। ওকে, এই নিউটন পার বর্গ মিটার এটার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে পাস্কাল। সেই নামটা কি, পাস্কাল। তার মানে নিউটন পার বর্গ মিটারকে কি বলা হয় একসাথে, পাস্কাল বলা হয়। ওকে, বোঝা গেল। আচ্ছা, এটা তো এসআই পদ্ধতিতে একক গেল। সিজিএস পদ্ধতিতে যে একক সেটা কি, খুব সিম্পল। আচ্ছা, তো সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইনি। ডাইনি না, ডাইন, কেউ ভুল করে ডাইনি বলবে না। আচ্ছা, ডাইন। আর ক্ষেত্রফলের একক কত, বর্গ সেমি বা সেন্টিমিটার বলতে পারো। তো এইটাকে ভালো মতন করে কী করে লিখব, ডাইন পার বর্গ সেমি। ওকে, বাস এত পর্যন্তই, এটা এত পর্যন্তই, কারণ এটার বিশেষ কোনো নাম নেই। আচ্ছা, এরপরে চলে আসি প্রয়োজনীয় এককগুলো কী কী। মানে এই দুটো বাদ দিয়েও প্রয়োজনীয় দুটো একক রয়েছে, যে দুটো একক সম্পর্কে আমাদের জানতে লাগবে। সেটা কি, এই যে প্রয়োজনীয় একক, আরও দুটো প্রয়োজনীয় একক রয়েছে। সেই দুটো একক কী কী, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার। দেখো, এই অ্যাটমসফিয়ার কাকে বলে এটা আমি শর্টে বলে দেবো, কারণ এখানে আমি সময় নষ্ট করতে চাইছি না। অ্যাটমসফিয়ার কাকে বলে, ওকে, তো অ্যাটমসফিয়ার আমি বলে দেবো কোথায়, শর্টে। একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, আরেকটা কি, আরেকটা হচ্ছে বার। কি, বার। ওকে, এই দুটো হচ্ছে প্রয়োজনীয় একক। মানে এই দুটো একক ছাড়াও আমরা এই দুটো একক ব্যবহার করতে পারি। এবার দেখো, বারের সঙ্গে ডাইন পার বর্গ সেমি এর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, দেখো, 1 বার BAR ইকুয়াল টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার একই হলো। তো এটা হচ্ছে বার আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এর মধ্যে সম্পর্ক। তো এই গেল আমাদের আজকের টপিক। পরের টপিকে আমরা নিয়ে আসবো বয়েলের সূত্র কি। ওকে, তো এই জিনিসটা যদি বুঝতে না পারো আবার দেখো, 2x স্পিডে দেখো, কারণ খুব কম পড়িয়েছি আমি, খুব কম টপিকই পড়াবো আমি প্রতিদিন, ঠিক আছে। আচ্ছা, তো আর কি করবে, তোমাদের যে খাতা রয়েছে খাতার মধ্যে সুন্দর করে এগুলো লিখবে। লিখলে পরে কী হবে, তোমাদের বই পড়ার দরকার নেই। বই তো অবশ্যই পড়বে, ঠিক আছে, বই পড়ার দরকার নেই কখন বলছি আমি, যখন পরীক্ষা থাকবে। পরীক্ষার আগে খাতাটা দেখবে, খাতাটা দেখে শুধুমাত্র বক্সগুলো দেখে যাবে, আচ্ছা এরপরে এই হয়, এরপরে এই হয়, তাহলেই কমপ্লিট, ঠিক আছে। ওকে, তো শেষ করছি আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।